আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দীর্ঘদিন পর আরও একটা নতুন ভিডিও। আমার গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমার পরবর্তী ভিডিওটা হবে হার্ট সম্পর্কিত, কার্ডিয়াক ডিজিজগুলি নিয়ে আজকে কথা বলবো এবং তার প্রতিকার সম্পর্কে বলবো। তো বন্ধুরা, আমার গত ভিডিওগুলি যারা নিয়মিত দেখছেন তারা নিশ্চয়ই জানেন যে আমার কিন্তু ঔষধ দিয়ে চিকিৎসা করার পক্ষপাতী আমি না। আমি মানুষের লাইফস্টাইল পরিবর্তন করে এবং ডায়েট চার্ট সঠিকভাবে তৈরি করে দিয়ে মানুষকে সুস্থ করার চেষ্টা করে আসছি। তো আলহামদুলিল্লাহ যারা আমাকে ফলো করেন তারা অনেকেই সুস্থ হয়েছেন আল্লাহ পাকের মেহেরবানিতে। তো অ্যাকচুয়ালি আমরা যে কারণে অসুস্থ হই সেটা তো আমাদের লাইফস্টাইল পরিবর্তনের কারণে এবং খাদ্য অভ্যাস সঠিক না হওয়ার কারণে, সঠিক না থাকার কারণে উল্টাপাল্টা খাবার খাই। যে পরিমাণ খাবার খাই সেই পরিমাণ খাবার থেকে যে ক্যালোরি শরীর পায় সেই পরিমাণ ক্যালোরি আমরা খরচ করতে পারি না, যে কারণে বাড়তি ক্যালোরিটা আমাদের শরীরে জমা থাকে। শরীরে জমা থাকে তার অর্থটা কি? সেটা তো রক্তনালীতে জমা হবে, কোষের ভিতরে জমা হবে। তো মনে করেন 2000 ক্যালোরি খাবার আমি প্রতিদিন গ্রহণ করি, কিন্তু খরচ করি 1000 ক্যালোরি, তাহলে বাকি থাকে 1000 ক্যালোরি, যেটা আমার বডিতে স্টোরেজ হবে। বডিতে কোথায় স্টোরেজ হয় বন্ধুরা? আমি আগেই বলেছি, এগুলি কোষের ভিতরে স্টোরেজ হয়। এখন কোষের ভিতরে রক্ত তো একটা কোষ, রক্তের যে নালী সে নালীও তো কোষ দিয়েই তৈরি, হার্টের যে মাসল সেগুলিও তো কোষ দিয়েই। তো এই সমস্ত জায়গায় কোষের ভিতরে যখন এই বাড়তি খাবারগুলি জমা হয় কিন্তু চর্বি আকারে। তো চর্বি যখন কোষের ভিতরে জমা হইতে শুরু করে, জমা হইতে হইতে একটু রক্তনালীর কথা চিন্তা করেন। রক্তনালীর ভিতরে যখন চর্বি জমা হয়, কিভাবে জমা হয় আপনার স্ক্রিনে ভিডিওটা দেখেন, এটা প্রয়োজনে পোস্ট করে করে দেখেন যে এইভাবে চর্বি জমা হয়ে হয়ে রক্তনালী কিভাবে বন্ধ হচ্ছে। এখন যেখানে রক্তনালীটা বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে তার পরের অংশ রক্ত যেতে পারতেছে না। যদি রক্ত যেতে না পারে তাহলে এই রক্তের সাথে যে অক্সিজেন যায় সেই অক্সিজেনটা যেতে পারতেছে না। এটা যদি হার্টের মাসেলে হয়, হার্টের মাসেলে যে সমস্ত রক্তনালীগুলি রক্ত সাপ্লাই দেয় সেই সমস্ত রক্তনালীগুলিতে এইভাবে ব্লক হয়ে যায়। আপনারা জানেন যে এনজিওগ্রাম করে দেখা হয় যে হার্টে ব্লক আছে, কয়টা ব্লক আছে, কত % ব্লক আছে। আপনারা ভিডিওটা পোস্ট করে দেখবেন যে কিভাবে ব্লকটা হচ্ছে। এখানে কারো 50%, কারো 60%, কারো 100%ও ব্লক হয়ে যায়। কিছু খুবই গুরুত্বপূর্ণ রক্তনালী আছে হার্টের ভিতরে, সেগুলি সামান্য
40% 60% ব্লক হয়ে গেলেই সমস্যা হয়। আবার কিছু কিছু রক্তনালী আছে যে 100% ব্লক হয়ে গেছে, তবুও আপনি বুঝতে পারতেছেন না। তো অ্যাকচুয়ালি বুঝতে না পারলে কী হবে, যখন অক্সিজেনের স্বল্পতা দেখা দিবে তখন কিন্তু আপনাকে সময় দিবে না। ভিডিওতে দেখছেন যে যারা মানে হার্টের ব্যথা ওঠে তারা কিভাবে অসুস্থ হয়, এবং বিভিন্ন ইউটিউবে দেখে থাকবেন যে অনেক মানুষ কথা বলতে বলতেই হঠাৎ করে পড়ে গেছে এবং সাথে সাথে মারা গেছে। এগুলিতে হার্ট অ্যাটাক বলে। হার্ট অ্যাটাক মানে হলো যে গুরুত্বপূর্ণ রক্তনালী 100% বন্ধ হয়েছিল, সেটা আপনি টের পান নাই, এবং কার্যক্রম হয়তো কিছুটা চলতেছিল। যখন অক্সিজেন সাপ্লাইটা 100% বন্ধ হয়ে গেছে একটা বৃহৎ অংশে, তখন হার্ট আর পাম্প করে না। যদি হার্ট পাম্প না করে তাহলে হার্ট থেকে তো আর রক্ত শরীরের বাইরে যাবে না। হার্টের যে কাজ শুধু পাম্প করা, এই পাম্প করে সে দুইটা গুরুত্বপূর্ণ কাজ করে। একটা হলো সমস্ত শরীরের দূষিত রক্তগুলি সে হার্টের ভিতরে নিয়ে আসে, নিয়ে সে দুইটা ফুসফুসে পাঠায়। দুইটা ফুসফুস এইটাকে বিশুদ্ধ করে, তার মানে অক্সিজেনেটেড করে আবার হার্টে নিয়ে আসে, এবং হার্ট এইটাকে বিশুদ্ধ রক্ত হিসেবে আবার সমস্ত শরীরে পাঠায় দেয়, সমস্ত শরীরের কোষগুলিতে পাঠায় দেয়। আমি আজকে হার্ট নিয়ে কথা বলতেছি। তো এই বিশুদ্ধ রক্ত মানে হলো অক্সিজেনেটেড রক্ত। তো হার্টের মাসলে যদি এরকম ব্লক হয়ে যায়, তাহলে যেখানে ব্লক হলো তার পরবর্তী অংশে রক্ত যাবে না, দ্যাট মিনস অক্সিজেন যাবে না। যদি না যায় তাহলে সেই অংশের সেলগুলি মারা যাবে। এবং এটা রোগীরা আগের থেকেই কিন্তু টের পায়। সামান্য কোনো ব্যথা ট্যাথা হইলে, বুকে ব্যথা হইলে অতটা গুরুত্ব দেয় না। আবার কিছু কিছু রোগী আছে যারা আদৌ টের পায় না। একেবারে যখন 100% ব্লক হয়ে অক্সিজেন সাপ্লাই হঠাৎ করে বন্ধ হয়ে গেল, তখন সাথে সাথেই এই স্বাভাবিক মানুষ, সুস্থ মানুষ সাথে সাথে পড়ে এবং সাথে সাথেই মারা যায়। কারণ যখনই অক্সিজেন সাপ্লাইটা বন্ধ হয়ে যাবে, তখন হার্ট আর কাজ করবে না, হার্ট আর পাম্প করবে না। হার্ট পাম্প না করা মানে কি? মানে হলো যে আপনার অক্সিজেন সাপ্লাইটা হচ্ছে না, অক্সিজেন সার্কুলেশনটা, এই ব্লাড সার্কুলেশনটা হচ্ছে না। বা ব্লাড সার্কুলেশন না হওয়া মানে কি? অক্সিজেন সার্কুলেশন বন্ধ হয়ে যাওয়া, অক্সিজেন পাবে না। তার মানে এই সময় সাথে সাথে মানুষটা মারা যায়। তো কেন এইভাবে এই চর্বিগুলি রক্তের ভিতরে জমা হয়, এ ব্যাপারে আমার আগের ভিডিওগুলিতে বহুবার বলছি, আবারও বলি। সেটা হলো যে এইগুলি চর্বি হিসাবে জমা হয় কোন খাবার থেকে? কার্বোহাইড্রেট থেকে। কার্বোহাইড্রেট কোন কোন খাবার কার্বোহাইড্রেট সে সম্পর্কে আগে বলেছি। আমি একটু স্মরণ করায় দিতে চাই, যেটা হলো চাল এবং চাল থেকে তৈরি সমস্ত খাবার, গম থেকে তৈরি সমস্ত খাবার, এবং চিনি, মুখে মিষ্টি লাগে এরকম যে কোনো জিনিস, এগুলি মানেই হলো কার্বোহাইড্রেট। অর্থাৎ এগুলি আমরা খাওয়ার পরে বডি এখান থেকে গ্লুকোজটা শোষণ করে, এই গ্লুকোজটাই রক্তে যায়। তো এই গ্লুকোজটাই শরীরের ভিতরে জমা থাকে। কেন জমা থাকে, কেন জমা হয়? কিছুক্ষণ আগে যেটা বললাম, যে আমরা যে পরিমাণ ক্যালোরি গ্রহণ করব, সেই পরিমাণ ক্যালোরি যদি আমরা খরচ করতে না পারি, দেখবেন যে আমি 2000 ক্যালোরি গ্রহণ করতেছি, অথবা 1500 ক্যালোরি গ্রহণ করতেছি, অথবা 1000 ক্যালোরি গ্রহণ করতেছি, কিন্তু আমি খরচ করতে পারতেছি না 1000 ক্যালোরি। আমি 500 ক্যালোরি খরচ করলাম, 500 ক্যালোরি তাহলে আমার শরীরে থেকে যাবে। এই থেকে যাওয়াটা মানেই কি? চর্বি আকারে কোষের ভিতরে জমা হবে, এবং কোষের ভিতরে জমা হতে সমস্ত শরীরের কথা বলতেছি না, আমি আজকে শুধু হার্ট নিয়ে কথা বলতেছি। তা হার্টের ভিডিওটা দেখছেন যে কিভাবে এই হার্টের রক্তনালীতে, শুধু হার্টের রক্তনালীতেই না, শরীরের সমস্ত রক্তনালীতেই এটা জমা হয়।
তো শরীরের অন্যান্য অংশের রক্তনালীগুলি তো একটু প্রশস্ত, এগুলিতে রক্তনালী এগুলি রক্তের ভিতরে যদি, এই নালীর ভিতরে যদি চর্বি জমা হয়, তাহলে হয় কি রক্ত ফ্লোটা কমে যায়। কমে গেলে কি রক্তের নালীর উপরে চাপটা বাড়ে। চাপটা বাড়লে কি হয়, সেখানে প্রেশার বেড়ে যায়। আর যেহেতু চর্বি সমস্ত কোষেই বেড়ে যায়, চর্বি তো একটা ট্রাইগ্লিসারিড, এই ট্রাইগ্লিসারিড আপনার শরীরে তখন বেড়ে যাবে, কোলেস্ট্রল বেড়ে যাবে, কোলেস্ট্রল খারাপ কোলেস্ট্রল যেটা, সেটা তখন বেড়ে যাবে। এই খারাপ কোলেস্ট্রল বেড়ে গেলেও আপনার প্রেশার বেড়ে যাবে। তার মানে দেখেন, ঘুরে ফিরে কথা ওই একটাই, যে আপনি যে খাবারটা খাচ্ছেন সেই খাবারের মধ্যে কার্বোহাইড্রেটের পরিমাণ যদি বেশি থাকে, তাহলে গ্লুকোজের পরিমাণটা বেশি পাচ্ছে বডি, এবং এই গ্লুকোজটা যদি খরচ করতে না পারেন, তাহলে চর্বি আকারে এইভাবে হার্টের মধ্যে জমা হচ্ছে। হার্টের রক্তনালীর ভিতরে, শরীরের অন্যান্য রক্তনালীর ভিতরেও এইভাবেই জমা হয়। শুধু হার্ট নিয়ে যেহেতু কথা বলতেছি, আমি হার্টের কথাই বলবো, যে হার্টের ভিতরে যে সমস্ত রক্তনালীগুলি রক্ত সাপ্লাই দেয়, সেই রক্তনালীগুলিতে এইভাবে ভিডিওতে যেভাবে দেখছেন এইভাবে জমা হয়ে আস্তে 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 এটা ব্লক হয়ে যায়। এবং যখন ব্লক হয়ে যায় তখন অক্সিজেন সাপ্লাইটা স্টপ হয়ে যায়। অক্সিজেন সাপ্লাইটা স্টপ হয়ে গেলে তখন হলো হার্ট অ্যাটাক করে। আচ্ছা, এই প্রসঙ্গে আরও একটা কথা আমি এখানে বলে রাখি, সেটা হলো ব্রেনের রক্তনালীগুলি তো আরও সূক্ষ্ম। ব্রেনের রক্তনালীগুলিতে যদি এইভাবে চর্বি জমা হইতে থাকে, তাহলে সেক্ষেত্রে কী হয়? সেক্ষেত্রে এই সূক্ষ্ম ব্রেনের সূক্ষ্ম রক্তনালীর ভিতর দিয়ে রক্ত চলাচল করতে বাধা প্রাপ্ত হয়। তাহলে ওই রক্তনালীগুলিতে চাপ বেড়ে যায়। চাপ বেড়ে গেলে কি হতে পারে, সেই রক্তনালীগুলি ফেটে যেতে পারে, চাপের কারণে ফেটে যেতে পারে। যদি ফেটে যায় তাহলে সেখানে ব্লিডিং হয়, সেখানে তখন আমরা সেটাকে বলি কি ব্রেন স্ট্রোক করেছে। তো এই মুহূর্তে করণীয় হয় যেটা, সাথে সাথে অপারেশন করে সেই ব্লিডিংগুলি বন্ধ করতে হয়, রক্ত যেগুলি বের হয়ে গেছে সেগুলি পরিষ্কার করতে হয়। এই পর্যায়ে যাওয়ার আগেই আপনি শুধু আপনার লাইফস্টাইল এবং খাদ্য অভ্যাস পরিবর্তন করে সারা জীবন আপনি সুস্থ থাকতে পারেন। আর যারা আক্রান্ত হয়ে গেছেন অলরেডি, আক্রান্ত হয়ে গেছেন মানে কি, মানে হলো যে আপনাদের প্রেশার বেড়ে গেছে, রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেশি, ট্রাইগ্লিসারাইড পরিমাণ বেশি, এলডিএলের পরিমাণ বেশি, আপনার প্রেশার বেশি, প্রেশারের ওষুধ খাচ্ছেন, কোলেস্টেরলের জন্য ওষুধ খাচ্ছেন, মানে তারা হলো আক্রান্ত হয়ে গেছেন অলরেডি। আবার ডায়াবেটিসে আক্রান্ত হয়ে গেছেন, এনে হলো আক্রান্ত হয়ে গেছেন। যারা আক্রান্ত হয়ে গেছেন তাদের জন্য আমি স্টেপ বাই স্টেপ, প্রত্যেকটা রোগের জন্যই স্টেপ বাই স্টেপ আমি এগুলির সমাধান বলবো। আমার গত ভিডিওতে আমি ডায়াবেটিস নিয়ে কথা বলছি, তার সমাধানও বলছি, এবং যে কথাটা বারবার বলি সেটা হলো পরিপূর্ণভাবে সুস্থ হতে পারবেন যেইগুলিকে বর্তমান বিশ্বে একটা বিশেষ শ্রেণীর চিকিৎসা বিজ্ঞানীরা এবং চিকিৎসকরা বলে যে এইগুলি প্রোগ্রেসিভ ডিজিজ, মানে এই ডিজিজগুলি ভালো হবে না। এই কথার সাথে আমি সবসময় দ্বিমত করি। আমি না, আমার মতো সারা পৃথিবীতে অনেক ডাক্তার আছে এখন ইদানিং এগুলি নিয়ে দ্বিমত পোষণ করতেছেন যে এগুলি আসলে ভালো হবে। তো ভালো হওয়ার জন্য করণীয় কী? নিয়ত আপনাকে আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে এবং আপনার খাদ্য অভ্যাসটা চেঞ্জ করতে হবে। এই খাদ্য অভ্যাস চেঞ্জ করার অর্থ দুই ধরনের, মানে দুইভাবে। যারা আক্রান্ত হয়ে গেছেন তাদের একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত আপনাকে লাইফস্টাইল এবং খাদ্য তালিকা, একটা নির্দিষ্ট খাদ্য তালিকা অনুসরণ করতে হবে। আর যারা আক্রান্ত হন নাই তাদের খাদ্য তালিকা এবং লাইফস্টাইলটা ভিন্ন ধরনের হবে। যারা আক্রান্ত হয়ে গেছেন তারা যখন সুস্থ হবেন তখন আবার সুস্থ মানুষের মতোই আপনাদের লাইফস্টাইল এবং খাদ্য তালিকাটা
সেরকম হবে। তো বন্ধুরা, আমি মূল কথায় আসি। লাইফস্টাইল বলতে কি বোঝাই? লাইফস্টাইল বলতে হলো যে আপনি সকালে ঘুম থেকে উঠার পরে রাতে শুতে যাওয়া পর্যন্ত আপনার যে কার্যক্রম, এইটা নির্দিষ্ট থাকতে হবে। এখন আমরা মানুষ তো কাজকর্ম করে খেতে হয়, সব সময় নির্দিষ্ট ওয়েতে, বাধা ধরা ওয়েতে আমরা চলতে পারি না, এটা ঠিক। কিন্তু এইভাবে আমাদেরকে অভ্যস্ত করে নিতে হবে নিজেকে। এই লাইফস্টাইল সম্পর্কে আমি আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে লিখেছি, সেখানে আপনারা দেখে লাইফস্টাইলটা দেখে নিতে পারেন। ইউটিউব চ্যানেলেও আছে, আমার ফেসবুক পেজেও আছে। এখানে মূল কথা যেটা, মূল সূত্র যেটা, সেটা হলো যে এই যে আমরা ক্যালোরিটা খরচ করতে পারতেছি না, যেন যেটা কোষের ভিতরে জমা আছে, কোষের ভিতরে জমা আছে মিন্স কোষ কিন্তু ওভারলোডেড হয়ে আছে। কোষের ভিতরে তো নির্দিষ্ট স্পেস আছে, এই স্পেসের ভিতরে যদি চর্বি জমা হতে হতে ভরে যায়, তাহলে কোষ তো আর লোড নিতে পারবে না, এবং তখনই কিন্তু ব্যত্যয়টা ঘটে। এবং কোষ যখন লোড নিতে পারে না, কোষ যখন আর গ্লুকোজকে রিসিভ করতে চায় না, তখন কি হয়, ইনসুলিন রিসিপ্টর ইনসুলিনকে রিসিভ করতে চায় না। এই সময় এগুলি আল্লাহ তালারই লীলা খেলা। ব্রেন এই সময় প্যানক্রিয়াসকে অতিরিক্ত কাজ করায়, অতিরিক্ত ইনসুলিন তৈরি করে, এবং এই অতিরিক্ত ইনসুলিনগুলি রক্তের গ্লুকোজগুলিকে জোর করে কোষের ভিতরে ওভারলোডেড করতে থাকে। এই 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 প্রক্রিয়া যে চলতে থাকে, এই প্রক্রিয়ায় কিন্তু কোনো মানুষ রুগী বলে ডায়াগনোসিস হয় না, কারণ এটা আল্লাহ তালার বেঁধে দেওয়া একটা সিস্টেম। এই সিস্টেমে একটা রুগী 10 থেকে 12 বছর পর্যন্ত এইভাবে সুস্থ থাকতে পারে, এবং তারপরে গিয়ে কিন্তু ব্যত্যয়টা ঘটে। তারপরে গিয়ে রুগী ডায়াবেটিসে আক্রান্ত হয়, বা অন্য কোনো স্কিন ডিজিজে আক্রান্ত হয়, অথবা অটো ইমিউন ডিসঅর্ডার জনিত যে রোগগুলি সেগুলিতে আক্রান্ত হয়, বা টিউমার হতে পারে, বা ক্যান্সার হতে পারে। এই ধরনের যেগুলি ক্রনিক ডিজিজ, যেগুলিকে প্রোগ্রেসিভ ডিজিজ বলা হয় এই রোগগুলি ভালো হবে না, এগুলি কন্ট্রোলে রাখতে হবে। ডায়াবেটিস, এগুলিকে কন্ট্রোলে রাখতে হবে। এই ধরনের রোগে মানুষ তখন আক্রান্ত হয়। তো বন্ধুরা, আপনারা যদি আক্রান্ত হয়ে থাকেন, তাহলে আমার লাইফস্টাইল এবং আমার বেঁধে দেওয়া খাদ্য তালিকা অনুসরণ করবেন। এই লাইফস্টাইলের মধ্যে অতীব গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হলো আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যে ডায়েট চার্ট ফলো করতেছেন, সেখানে কত ক্যালোরি আছে। মনে করেন 1200 ক্যালোরি আমি দিছি, এই 1200 ক্যালোরির অন্তত পক্ষে 13 থেকে 1400 ক্যালোরি আপনি, অর্থাৎ 1200 ক্যালোরির থেকে বেশি ক্যালোরি আপনাকে খরচ করতে হবে। খরচ করে আপনাকে ওজন কমাইতে হবে। যখনই এই বেশি ক্যালোরি খরচ করতে যাবেন, তখন আপনার ভিতরে জমা থাকা যে চর্বিগুলি আছে, সেই চর্বিগুলি নিজে নিজে বার্ন হওয়া শুরু হবে। নিজে নিজে যখন বার্ন হওয়া শুরু হয়, এটাকে আমরা বলি হলো ফ্যাট অ্যাডাপ্টেশন। এই যে ফ্যাট অ্যাডাপ্টেশন হয়ে গেছে, ফ্যাট তখন নিজে নিজে বার্ন হওয়া শুরু হবে। যখনই এই প্রক্রিয়াটা চালু হয়ে যাবে, তখন আপনি দেখবেন যে আপনার লাইফটা কত সুন্দর। আপনি খাওয়ার পরে যেমন শরীর ঝিমঝিম করতো, একটু ঘুম আসতো, একটু অলসতা আসতো, সেগুলি থাকবে না। আগের থেকে শারীরিকভাবে এবং মানসিকভাবে আরও বেশি এনার্জেটিক ফিল করবেন। মনের দিক থেকে যে কোনো কাজে আপনি বেশি উৎসাহ পাইবেন। কোনো কাজকে নেগেটিভ ওয়েতে চিন্তাও করতে ভুলে যাবেন। আগে এমন হতো যে এমন একটা কাজ আসছে, এটা কাজ দেখে আমার ভয় লাগছে যে এটা আমি পারবো কি পারবো না। কিন্তু যখন আপনি সুস্থ হয়ে যাবেন, আপনার ফ্যাট অ্যাডাপ্টেশন শুরু হয়ে যাবে, তখন আপনি দেখবেন যে ওই কাজগুলি দেখে আপনি আর ভয় পাচ্ছেন না। আচ্ছা, এই লাইফস্টাইলের মধ্যে এইটা একটা জিনিস যে আপনাকে যে পরিমাণ ক্যালোরি
গ্রহণ করবেন তার থেকে বেশি ক্যালোরি খরচ করতে হবে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আর একটা ইম্পর্টেন্ট হলো যে আল্লাহ রাতকে দিয়েছেন ঘুমের জন্য, দিনকে ঘুমের জন্য দেয় নাই। দিনকে দেওয়া হয়েছে কাজের জন্য। আপনি দিনের বেলা ঘুমাইতে পারবেন না, নাম্বার 1। নাম্বার 2, রাতের বেলা আপনাকে মিনিমাম 7 থেকে 8 ঘন্টা ঘুমাইতে হবে। এই 7 থেকে 8 ঘন্টা যদি আপনি না ঘুমান তাহলে কী হবে দেখেন, আসলে পুরা শরীরের ফাংশনগুলি তো একে অপরের সাথে জড়িত। আপনি যদি না ঘুমাইতে পারেন 7 থেকে 8 ঘন্টা, তাহলে যেটা হবে সেটা হলো যে আপনার কর্টিসোল হরমোন লেভেলটা বেড়ে যাবে, স্ট্রেস হরমোনটা বেড়ে যাবে। স্ট্রেস হরমোন যদি বেড়ে যায় তাহলে আপনার ডিপ্রেশন বাড়বে, আপনি বিভিন্ন মানসিক সমস্যায় ভুগতে থাকবেন। এবং এই মানসিক সমস্যায় যদি আপনি ভুগতে থাকেন তাহলে আপনার শরীরও কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হতে থাকবে। কাজেই লাইফস্টাইলের মধ্যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ জিনিসটা হলো সেটা হলো আপনাকে রাতে ঘুমাইতে হবে 7 ঘন্টা। মনে রাখবেন যে আল্লাহ রাতকে দিয়েছেন ঘুমানোর জন্য, দিনকে নয়। কাজে যারা মনে করেন যে আমি 7 ঘন্টা ঘুমাবো তাহলে রাত 2টার সময় শোবো, তারপরে 7 ঘন্টা ঘুমায় বেলা 10টার সময় উঠবো, না, এভাবে করলে হবে না। আপনাকে নির্দিষ্ট সময় ঘুমাইতে যাইতে হবে প্রতিদিন। যদি 10টায় ঘুমাতে যান তাহলে প্রতিদিন 10টায় ঘুমাইতে হবে এবং 7 ঘন্টা ঘুমানোর পরে আপনাকে ঘুম থেকে উঠতে হবে। তৃতীয় যে জিনিসটা সেটা হলো ঘুম থেকে ওঠার পরে আপনার সূর্যোদয়টা দেখতে হবে। এখন অনেকেই বলতে পারেন যে আমরা যারা শহরে থাকি তারা তো আর সূর্যোদয় দেখতে পাই না। আসলে সূর্যোদয়টা দেখা বলতে আমি এখানে যেটা বোঝাতে চাইছি যে এই সকালের যে আবহাওয়া, সকালের যে বাতাস, সকালের যে নির্মল হাওয়া, এইটা আপনার গায়ে লাগাতে হবে। এবং সকালের যে সে সৌন্দর্য, প্রকৃতির যে সৌন্দর্য, এইটাকে হৃদয় থেকে অনুভব করতে হবে। হৃদয় থেকে অনুভব করতে পারবেন না প্রথম যেদিন শুরু করবেন সেদিনই। প্র্যাকটিস করবেন, আলটিমেটলি একটা সময় হয়ে যাবে। এটা গেল তৃতীয়। চতুর্থ হলো যে আপনাকে এক্সারসাইজ করতে হবে। এই যে 4টা জিনিস বললাম, আমি যে লাইফস্টাইল দিয়ে দিয়েছি আমার ফেসবুক থেকে দেখে নেবেন, ফেসবুক পেজ থেকে অথবা ইউটিউব চ্যানেল থেকে। এর মধ্যে এই 4টা জিনিসের গুরুত্বই অপরিসীম। আপনি যে পরিমাণ খাবার খাবেন সেটা খরচ করতে পারবেন না, তাহলে আপনার এই আমার চিকিৎসা নিয়ে কোনো লাভ নেই। আপনি রাতে 7 ঘন্টা ঘুমাইতে পারবেন না, তাহলে চিকিৎসা নিয়ে লাভ নেই। আপনি এক্সারসাইজ করতে পারবেন না, চিকিৎসা লাভ নেই। আপনি সকালে সৌন্দর্য হৃদয় দিয়ে অনুভব করতে পারবেন না, আমার চিকিৎসা নিয়ে আপনি সুস্থ হতে পারবেন না। এখন অনেকেই প্রশ্ন করেন যে আমরা এইভাবে কতদিন চলবো, সারা জীবন কি এইভাবে চলবো? না। প্রেশারের ওষুধ খাচ্ছেন, একটা দুইটা প্রেশারের যাদের সমস্যা, যাদের হার্টের সমস্যা, তারা তো 19টা 20টা ওষুধ পর্যন্ত খান। যখন আপনি আয়ুর্বেদিক লাইফস্টাইল এবং খাদ্য তালিকা অনুসরণ করা শুরু করবেন, যারা অসুস্থ, যারা 20টা ওষুধ খান, যারা 15টা ওষুধ খান, তাদেরকে বলতেছি, তারা যখন এটা শুরু করবেন আপনি কোনো ওষুধ বন্ধ করবেন না, সব ওষুধ কন্টিনিউ করবেন। আপনার শরীর আপনাকে বলে দিবে যে আমাকে এখন ডাক্তারের কাছে যেতে হবে, কোনো একটা সমস্যা হচ্ছে, ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার দেখবেন ওষুধ ডোজ কমানো শুরু করছে এবং কমাইতে কমাইতে ওষুধ 0তে নেমে আসবে। এই 0তে নেমে আসতে যে কয়দিন সময় লাগে, কতদিন সময় লাগতে পারে, যদি আপনি স্ট্রিক্টলি ফলো করেন 6 থেকে 8 মাস সময় লাগবে। যারা 18টা 20টা ওষুধ খান তাদের জন্য বলতেছি, যারা 1-2টা ওষুধ খান তাদেরকে 2 মাসে আপনাদের ডাক্তার হয়তো ওষুধ বন্ধ করে দিতে পারে। এনে বন্ধুরা, আমার কাছে মনে হয় যে আমি বোঝাইতে পারছি। যারা হার্টের সমস্যায় ভুগতেছেন, যারা ভুগতেছেন তারা কেন হার্টের সমস্যায় ভুগতেছেন? কারণ হলো যে আপনার হার্টের ভিতরে যে ব্লাড ভেসেলগুলি আছে সেইগুলিতে চর্বি জমে গেছে। প্রথমে ভিডিওটা দেখছেন, সেটা বুঝতে পারছেন কীভাবে চর্বি জমে। তো এই চর্বি তো শুধু হার্টের
রক্তনালীতেই তো জমে নাই, আপনার শরীরের সমস্ত রক্তনালীতেই জমে, ইভেন আপনার ব্রেনের রক্তনালীতেও। কাজে হার্ট অ্যাটাক এই পর্যায়ে শুধু আপনি হার্ট অ্যাটাক করেই মারা যাবেন বিষয়টা এরকম না, আপনি ব্রেন স্ট্রোক করেও মারা যেতে পারেন। তো আসেন হার্ট অ্যাটাক এবং ব্রেন স্ট্রোক থেকে মুক্তি পেতে ফলো করি আয়ুর্বেদিক লাইফস্টাইল এবং খাদ্য তালিকা। বন্ধুরা, আমি আশা করব এগুলি ফলো করে নিজে সুস্থ থাকবেন, পরিবারকে সুস্থ রাখবেন, জাতিকে সুস্থ রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।